শাশুড়ি আর জামাইয়ের সম্পর্কটা খুব সেনসিটিভ হয়ে থাকে। এই সম্পর্কে ভালোবাসা আর সম্মান যতই দিন না কেন কিছু ঘাটতি থেকেই যায়, আর একটা ছোট ব্যাপারও বড় হয়ে দাঁড়ায়। কি দারুণ এই দুলটা! এর থেকেও ভালো কিছু আছে তোকে দেখানোর জন্য। এত গয়না! আইনত ওই গয়নার উপর আমারই অধিকার থাকে। আইনি লড়াই লড়বি আমার সাথে? কেন নয়? তুমি আমার মুখ চেয়ে সবকিছু সহ্য করে নাও, কখনো কিছু বলো না। কি বললি তুই আমার আম্মিকে? ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিবি? কি হচ্ছে কি এটা? হে আল্লাহ! চা নাও। আমার ড্রেসটা ঠিক আছে তো? দেখো ঠিক একটা কোনো খুঁত বের করবে। এত প্রেশার কেন নিচ্ছ? আমাকে একদম পছন্দ করেন না। যদি 2-3 দিনের ব্যাপার হতো প্রবলেম হতো না, কিন্তু 7-8 মাস। এখন তো বাচ্চা পেটে আছে, আর ওর আব্বুকে দেখো, এত স্ট্রেস। স্ট্রেস নয়, ডাক্তারটাও ভালোই, শুধু তোমার খেয়াল রাখা নিয়ে চিন্তা। মামা মামিকে ডাকতে তো তুমি বারণ করলে, আম্মি ছাড়া আমাদের কাছে অপশনও নেই। মা একটু বেশি কথা বলে, আর আম্মির কথাগুলোকে এত পাত্তা দেওয়ার দরকারই নেই। আর এমনিতেও মামা মামির থেকে বেটার অপশন হলো আম্মি, এই জন্য আম্মিকে ডেকেছি। রোজগারটা ঠিকঠাক হলে কারুর সাহায্যের দরকার পড়তো না। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো নিজের বউ আর হবু বাচ্চার সামনে। দেখো তুমি যেমন তেমন করেই ভালোবাসি, আর আম্মিকে আসতে দাও। কোনো একটা বাহানা বানিয়ে 2-3 দিনে বাড়ি পাঠিয়ে দেবো। বাস এসে গেছে, এবার মুডটা ঠিক করো, নয়তো তোমার মুডের জন্য আমাকে কথা চলো শুনতে চলো হবে। চলো, ভোপাল 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 ভোপাল, ইন্দোর ইন্দোর এ ইন্দোর আল্লাহ। ইন্দোর। বাসটা সোজা যাবে, কোথাও দাঁড়াবে না, তাড়াতাড়ি আসুন। চলো চলো, আরে ভোপাল সরো ভোপাল। ভাই, একটু যেতে দাও আমায়। আরে সরো এই না। বুড়ি এত মাথা খারাপ করছেন কেন? আরে চুপ করুন ভাই, না, কি বললে শান্তিতে আমাকে? দাঁড়ান। এই বুড়ি আরে কাকে আপনারা বলছো ঝামেলা তুমি? করছেন। আপনাকেই বললাম না তো কাকে বলবো? টেনশন করবেন না, আমার সাথে আসুন, আমার সাথে আরে আসুন। ওকে চুপ আপনাকে করাও। আমি সাহায্য কথা করছি। বলছি। যেতে দিন বুড়িকে, যেতে দিন। কি দিনকার সব ঠিক পড়লো আছে, আমাদের, ঠিক আছে। একটু ভদ্রতা সভ্যতা জানে না, একেবারে আসুন, আসুন, চূড়ান্ত এদিক দিয়ে নেমে অসভ্য যান। হয়ে গেছে। চল, চল ভাই, অসভ্যতার চল। একটা সীমা থাকে। আরে ভাই একটু ধরো দেখি। আহ, ধন্যবাদ। আচ্ছা, ভাড়াটা দিন। দিচ্ছি দিচ্ছি। দাঁড়াও একটু। আরে মমিনা! আসসালামু আলাইকুম আসসালামু আম্মি। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? ভালো আছি। আরে বাবা বাসের ভাড়াটা একটু দিয়ে দে না বাবা। হ্যাঁ, আমি দিচ্ছি। কত হলো আম্মি? 1000 টাকা। আমি দিয়ে হ্যাঁ, আসছি। যা যা। আমি দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে তো 2000 টাকার নোট। কত হলো দাদা? 1000। এই শার্টটা কোথা থেকে নিয়েছো? ভালো লেগেছে আপনার? একদম বাজে লাগছে, খুবই সস্তার জিনিস। একটু দামি জিনিস পরো না। আরে তোমরা এখন এখানে দাঁড়িয়ে গাড়ি অবধি তো চলো। গাড়ি নিয়ে এসেছিস? আমি তো ভেবেছিলাম রিকশায় ধাক্কা খেতে খেতে যেতে হবে। আমি এসেছি আর আমরা গাড়ি নিয়ে নিতে আসবো না? এটা কখনো হতে পারে? মাশাআল্লাহ, নতুন গাড়ি কিনেছিস আর আমাকে বলিসও নি। না আম্মি, এটা নয়, ওইটা আমাদের গাড়ি। ওটা? বাজারে এত ধরনের মডেল আছে, তোমাদের এটাই পছন্দ হলো? আর একটু বড় গাড়ি নিতে। হায় আল্লাহ, মনে হয় আমার মেয়ের কপালে বড় গাড়ি আর প্লেনে ঘোড়ার লেখাই নেই। আম্মি, আরে কি আম্মি, শখ পূরণ হয়েছে তো, এই জন্য বারণ করেছিলাম। এসো। আরে বাহ, খুব সুন্দর করে সাজিয়েছিস তো তোর ঘরটা, কিন্তু একটু ছোট। আমাদের জয়পুরের বাড়িটা থেকে তো এই বাড়িটা অনেক ছোট। আমি ব্যাগটা রেখে আসছি। আরে কি মিয়া, জিনিসপত্র চাকররা রাখবে, তুমি কেন যাচ্ছ? তুমি বসে আমাদের সাথে গল্পগুজব করো। আম্মি, আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই। হ্যাঁ, কাজের লোক নেই? হায় আল্লাহ, আমার ফুলের মতো মেয়ে সব কাজ নিজের হাতে করে। আরে মিয়া এসে বসো, একটু কথা বলো আমার সাথে।
বসো। আমি তোমার মতিচুরের লাড্ডু খুব পছন্দ না? আরে মতিচুরের লাড্ডু এখন ছাড়ো, তুমি বসো, তোমার সাথে কথা আছে আমার। হ্যাঁ। আর বলো মিয়া, তোমার কাজকর্ম কেমন চলছে? টাকা পয়সা ঠিকঠাক পাচ্ছ তো? কত টাকা পাও? এই যে আম্মি, এই নাও। ভালোই কামিয়ে নেয়, আর আমাদের কিছুতে অভাব নেই। আমার সমস্ত প্রয়োজন মেটায়। আর কি চাই? মমিনা, আম্মিজানের প্রশ্নটা স্বাভাবিক। বাড়িতে নতুন অতিথি আসছে, আমি বুঝি চিন্তার কারণটা। আরে তাই তো, তুই ভীষণ সরল রে মমিনা, আর সবাই তোর এই সরলতার সুযোগ নিয়ে তোর ক্ষতি করে। ইরফান, তুমি বাজার থেকে দুধটা এনে দেবে? ও আম্মি, তুমি এরকম করে কেন বলো? কেন বলি আমি? তুই জানিস না কেন আমি বলি? এমন বর একটা জুটিয়েছিস, কোনো কাজের না। হ্যাঁ, আচ্ছা এসব থাক, তুই তোর মামুকে ফোন কর। কর। আমি ওনাকে ফোন তো করছি, কিন্তু তুমি প্লিজ এখানে ডাকবে না, প্লিজ। নাজ, আমি বললাম তো তোকে দিচ্ছি। শোয়েব ফোন দে। আরে শোয়েব গেমটা মারবো শেষ কিন্তু করে তোকে, দিচ্ছি বলছি তো। ফোনটা দিয়ে দে। নাজ, শোয়েব, না, আরে এটা আমার ফেভারিট গেম, শোয়েব, আমাকে খেলতে দে, ডিস্টার্ব করিস না আমায়। শোয়েব নিজের ফোন দিয়ে খেল। আমাকে খেলতে দে তুই। একটুখানি খেলে দিয়ে দেবে। সব ওকেই দিয়ে দাও, আমাকে তো কুড়িয়ে এনেছিলে। হ্যাঁ হ্যাঁ, যা যা। আরে ও বেগম, বিস্কুট চলে এলো, চা কবে আসবে? আরে ফোনটাকেও তোলো, ফোন। মমিনা, সালাম আলাইকুম, সব ভালো তো? হ্যাঁ, সালমা বলছি। সালমা দিদি। সালাম আলাইকুম। সালমা দিদি? ওয়ালাইকুম সালাম। আজ সকালেই এখানে পৌঁছেছি। একটা খুশির খবর আছে, মমিনা মা হতে চলেছে। আরে বাহ, এটা তো দারুণ খবর। মমিনা মা হতে চলেছে। আচ্ছা, ওর সাথে কথা বলবো। না না, ওর সাথে পরে কথা বলবে, আগে নওয়াজকে ফোনটা দাও। আচ্ছা। সালাম দিদি। আরে বাহ, এ তো বেশ ভালো খবর। কিন্তু আপনি ভোপালে এরকম হঠাৎ? আরে ভাই, মমিনার এই অবস্থায় ওকে আমি একা কি করে রাখতে পারি? তাও আবার ইরফানের ভরসায়। শুধু আমিই তো আছি যে ওর জন্য চিন্তা করি, ওর কথা ভাবি। না না, এরকম কোনো ব্যাপার নয় দিদি। ব্যাস ছাড়ো কথা, এটা তো হবে না যে ফোন রাখতেই তুই আমাকে বলবি আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি চলে আসছি। সবাইকে নিয়ে আয়, শুধু এই 5 দিন আমার সাথে থাক। কিন্তু দিদি। কি ভাবছিস অত? ফোন রাখ তাড়াতাড়ি, তাড়াতাড়ি আয়। খুদা হাফিজ। খোদা হাফেজ। দিদির আওয়াজটা শুনলেই না মাথা গরম হয়ে যায় আমার। একদিন এমন খেল দেখাবো না, মনে রাখবে ওই বুড়িটা। না বললাম, তাও তুমি ওদেরকে ডাকলে। আরে ডাকলাম মানে? আরে ওরা আসলে তো তোর একটু সুবিধা হবে না, ঠিক কি না? কি ব্যাপার, তুমি দেখছি খুব হাসছো। গয়না পাগলি, গয়না এনেছে কি? সাপের মতন দলা পাকিয়ে বসে রয়েছে ওর উপরে। জয়পুরে তো রেখে আসেনি নিশ্চয়ই। আগের বার আমি গয়নাগুলো চুরি করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা পারিনি। কিন্তু এইবার তো এই শহরটা আমারই। আর ওই নিকম্মা ইরফান, ও আর কি করে দেখাবে? বেগম, ভালো করে আমাদের ভাগ চাইব। যদি না পাই তাহলে যেটা মনে হয় সেটাই আমি করব। দেখাই যাক দিদির সামনে তোমার কতটা মুখ খোলে। তুমি চা নিয়ে এসো, চা। তোর নিজের তো ক্ষমতা নেই কাজের লোক রাখার, এখন আমি ব্যবস্থা করলাম তাও কথা শোনাচ্ছিস। বোঝো, দেখো এসে গেল ইরফান মিয়া। এবার আমায় একটু চা দাও, মাথা যন্ত্রণা করছে। ততক্ষণ আমি জামা কাপড় চেঞ্জ করে আসি। ইরফান মিয়া কোথায়? স্নান করছে ও। দরজাটা বন্ধ কর, বন্ধ কর। এদিকে আয়। আরে আম্মি, কি দারুণ এই দুলটা।
এর থেকেও সুন্দর কিছু আছে তোকে দেখানোর জন্য। এই দেখ, এত গয়না! এটা তো নানি আমায় দিয়েছিল, আর এখন আমি তোকে দিলাম। জয়পুরে এর আগেও কেউ দুবার চুরি করার চেষ্টা করেছে। এখন তুই এটা সাবধানে রাখ, এটা তোর কাছেই বেশি সুরক্ষিত থাকবে। আমি পরে আসছি। আরে কেমন রে তোর বরটা, বিনা জিজ্ঞাসা করেই ঘরে ঢুকে পড়লো। আমি একটু আসছি। ইরফান, আমি না গয়নাগুলোকে নিয়ে খুব বেশি পজিটিভ। তুমি হঠাৎ করে ঘরে এলে বলে আমি ওরম বলেছে। গয়না মোটেও লুকোচ্ছিল না। আমি কিছু বলেছি? সেটাই তো, তুমি আমার মুখ চেয়ে সবকিছু সহ্য করে নাও, কখনো কিছু বলো না। ধুর পাগলি, উনি যেমনই হন আমাদের আম্মি, আমার খারাপ টারাপ লাগে না। আচ্ছা, এখন আমি দোকানে যাচ্ছি, দোকান থেকে ফিরে লাঞ্চ করব। ম্যাডাম, এই ডিজাইনটা দেখুন, একদম লেটেস্ট। বুঝতে পারছি না, অন্য একটা দোকানে আরে যাই। ম্যাডাম দাঁড়ান, আরো শাড়ি আছে, দেখাবো? না লাগবে না দাদা, আপনার এখানে তো সব ম্যাডাম পুরনো দাঁড়ান একটু। ডিজাইন। দেখলেন ধর্মেশদা, খদ্দেররা কিছু কিনছেই না। 3 দিন হলো বউনিই হয়নি। নাম আমার ধর্মেশ আর মালগুলো আমার একদম ফ্রেশ। আরে ইরফান ভাই, আমি তো আপনাকে 1 নম্বর মাল দিয়েছিলাম। দেখুন, বেচার স্টাইল পাল্টান। আমার কাছে নতুন কিছু স্টক এসেছে, তার থেকে কিছু তোলো। অন্তত 150-200টা শাড়ি তো তুলতেই হবে ধর্মেশদা। 25,000 টাকা অ্যাডভান্স করে দাও, আমি মালটাকে দিয়ে দিচ্ছি। ধর্মেশদা এখন একদম হাত খালি, আপনি মালটা পাঠিয়ে দিন। আমি 2 মাসের মধ্যে পুরো টাকাটা সুদ সমেত মিটিয়ে দেবো। নাম হলো আমার ধর্মেশ, ধার দিলে ভবিষ্যৎ আমার শেষ। টাকা ছাড়া দেওয়া মুশকিল, টাকা জোগাড় করে ফোন করে দিও। খোদা হাফেজ। ধর্মেশদা আরে বিস্কুট নাও তোমরা। আরে জামাই বাবু, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, চলো বলছি চলো না জামাই বাবু। হাত ছাড়ো, হাত ছাড়ো ওর। তুই হাসছিস কেন? ইরফান মিয়া, সব ঠিক আছে তো? হ্যাঁ, আরে তুমি তো আমাকে বাড়িতে কখনো ডাকোই না। ওই ও ভাইজান, তুমি যেন প্রতি সপ্তাহে ওকে নেমন্তন্ন করছো। হ্যাঁ ডেকেছি তো দিদি, কিন্তু ইরফান মিয়া এতই ব্যস্ত থাকে যে। আরে তুমি চুপ করো, চুপ করো, আমি সব জানি। আমি একটু ফ্রেশ হয়ে আসছি। যেতে যেতে একটা 500 নোট দিয়ে যাও। শোয়েব, এটা কি হচ্ছে? জামাটা তো নোংরা হলো। 500 না থাকলে বলোই না। এত গরম নিচ্ছ কেন? জামা পরিষ্কার হয়ে যাবে। কি অসভ্য রে বাবা! আরে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় আব্বা আমি তোদেরকে শেখাইনি? আমি আব্বুকে নিয়ে কিচ্ছু বলবে না। তবা তবা, রাগ তো দেখো ওর। এই চুপ, যা এখান থেকে। কি ইরফান মিয়া, তুমিও না ওইটুকুনি একটা ছেলের ওপর রেগে গেলে? হ্যাঁ ঠিকই বলেছো, ওইটুকুনি ছেলে। তুমি যাও ইরফান, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি চা করে নিয়ে আসছি। আরে কষ্ট করার কি আছে, আমি চা করে দিচ্ছি। তুমি যাও। চলো চলো, শুরু করো।
গন্ধ তো খুব ভালোই দেখছি। এসো ইরফান। আমি একটা চেয়ার নিয়ে নিচ্ছি। মনে হচ্ছে রান্নাটা খুব ভালোই হয়েছে। ভাইজান, আপনারা রোজ রোজ যে রান্না খান তার থেকে তো এটা অনেক ভালো রান্না। ঠিক বললাম তো? শোয়েব, চেয়ারটা একটু সরাও। জামাইবাবু তুমি এখানে এসো। বসে পড়ো। পেতিনি একটা। কি মিয়া, মাঝখানে চলে এসেছো? ওই সোফার মধ্যে বসে খেলেও তোমার খাবারটা হজম হবে। নাও। আমি ইরফান ওটা আসলে খায় না। আল্লাহ, এত নাটক! আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আমি নিজের হাতে রান্না করেছি, নাও। আরে নাও। আর একটু নাও। আরে নাও না, তোমরাও নাও। এমন ভাবে সবাই বসে আছে যেন আমাকে কেউ চেনেই না। খাও। আমি ওর সাথে গিয়ে খাচ্ছি। বস। তোকে তো আমি আমার নিজের হাতে খাওয়াবো। খা। ইরফান মিয়া, আরে বাবা জীবন, খাবার একটা টেবিল তো নিয়ে নাও। খাওয়ার জন্য আবার টেবিল কিনবে নাকি ও? কি ভাই, চুপচাপ খাও। খাও। আম্মি কেন এরকম করছো? শান্তিতে খেতে তো দাও। আমার মনে হয় তোর উপর কিছু তুকতাক করেছে ও। চুপচাপ খাবার খা। খা। ভুল করে ফেলেছি না আমি আম্মিকে এখানে ডেকে? না না, উনি ভুল বলছেন না। সবটাই টাকার খেলা। আমাদের ফ্যামিলি বড় হবে, আর দোকানে এখন এখন তুমি আবার তোতলাচ্ছ? কি লোকাচ্ছ আমার থেকে বলো? পুরনো স্টক বিক্রি হচ্ছে না, আর নতুন স্টক কেনার মতো টাকা নেই। কি যে হবে কিচ্ছু বুঝতে পারছি না। তুমি টেনশন করো না, আল্লাহ সব ঠিক করে দেবে। শোনো, আমি যে গয়নাগুলো নিয়ে এসেছে সেগুলো ব্যাংকে রেখে লোন নিয়ে নি না। পাগল হয়েছো নাকি? আম্মির কাছ থেকে আমার কিচ্ছু চাই না। তুমি ছাড়ো তো, তুমি কিচ্ছু জানো না, আমি করছি। মমিনা, মমিনা, আম্মি প্রাণায়াম হয়ে গেছে? আমি আসলে ভাবছিলাম যে গয়নাগুলো ব্যাংকে রেখে দেব, তাহলে সহজে লোন পেয়ে যাব। ঠিক আছে। লোন? লোন? হ্যাঁ আম্মি, ওই ইরফানের বিজনেসের জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, তাই ভাবলাম। তবা তবা, আমি তো তখনই বুঝতে পেরেছিলাম যখন গয়নাগুলো দেখেছিল ও নিশ্চয়ই কিছু চক্রান্ত করছে। না আম্মি, এরকম ব্যাপার নয়। আরে আমার গয়নার দিকে চোখ পড়েছে ওর, এক্ষুনি করছি ওর ব্যবস্থা। আম্মি ইরফান, এরকম কিছু নয়। এই ইরফান, ইরফান মিয়া, কি অসভ্যতা এগুলো! তুমি আমার গয়নাগুলো বন্ধক রাখার কথা কি করে ভাবলে? না না, আমি সত্যি বলছি।
আমি তো মমিনাকে বারণ করছিলাম, আপনার গয়না দরকার নেই আমার। ও আবেগের বশে বলেছে আপনাকে। আমি মমিনা না যে তোমার উল্টোপাল্টা কথা আমি ভুলে যাব। আম্মি চুপ কর তুই। তোমার সব চালাকি আমি বুঝি। যতদিন বেঁচে আছি না, এই সব গয়না আমার। খবরদার, যদি তোমার কুনজর আমার গয়নার দিকে পড়ে তো। অসভ্য কোথাকার। সরি ইরফান, আমার ভুল হয়ে গেছে। তুমি বারণ করেছিলে, আমি শুনিনি। কোনো ব্যাপার না মমিনা, আমাদের আম্মি তো, বলতেই পারেন। চলো ভেতরে চলো। ভালোই হচ্ছে, আরো লড়ুক। এটাই সুযোগ। যখন ইরফান আর মমিনা সব গয়না নিয়ে চলে যাবে তখন কথা বলবে, না আমি মরলে। আরে কিরকম কথা বলো তুমি? কথা বলার ঠিক সময় করতে পারছি না। তুমি একটু ধৈর্য ধরো। আরে এত ধৈর্য ধরো না তুমি যে আমাদের লাভের গুড় অন্য কেউ খাক। সম্পর্ক আর আত্মীয়তার মধ্যে অনেক সময় উপর থেকে যে মাধুর্য দেখা যায়, ভেতর থেকে সেই মাধুর্য থাকে না, যার অনুভূতি আমাদের সঙ্গে সঙ্গে হয় না, বরং সময় আর পরিস্থিতি একটু একটু করে সম্পর্কের মধ্যে দূরত্বকে বুঝতে শেখায়। সালমার যে গয়নাগুলো ছিল সেগুলো কি ওর জন্য সমস্যা হয়ে পড়বে? ইরফান নিজের শাশুড়ি, যাকে সে নিজের মায়ের মতো সম্মান আর মর্যাদা দিত, তার জন্য সেটাই কি বিপদ হয়ে দাঁড়াবে? যদিও সালমার ব্যবহার প্রথম থেকে ইরফানের প্রতি অত্যন্ত অপমানজনক এবং অসম্মানীয় ছিল, কিন্তু ইরফানের মধ্যে সবসময় মমিনাজের সঙ্গে যুক্ত সমস্ত সম্পর্ককে মর্যাদা দেওয়ার প্রবণতা ছিল। সালমা হয়তো নয়, কিন্তু মমিনাজ বুঝতে পেরেছিল যে ইরফান নিজের স্বভাববশত ওর আর ওর মায়ের খেয়াল রাখার কোনো ত্রুটি রাখবে না। কিন্তু বাকি লোকগুলো, ওদের মনেও কি সালমার জন্য সেই আবেগ বর্তমান ছিল? বহু বছরের এই অপরাধের প্রথা বা নিয়ম এখনো বন্ধ কেন হচ্ছে না? মুখের কুকথা আর খারাপ ব্যবহারকে তো তবুও আমরা সহ্য করতে পারি, হয়তো অনেক সময় এড়িয়েও যেতে পারি, কিন্তু কারোর মনে যদি লোভ আর অপরাধ প্রবণতা থেকে থাকে, সেটাকে সবসময় এড়ানো যায় না। যাক বাবা, সব হলো, এখন আর কোনো ভয় নেই। আম্মি, আজ এত খুশি কি ব্যাপার? হ্যাঁ, খুব খুশি। একটা খুব আনন্দের খবর যে আছে। আমি তাহলে কিছু চাই, দেবে? আরে বল না, কি চাই তোর? তোমার কাছে একটা রিকোয়েস্ট, ওপরওয়ালার জন্য। তুমি ইরফানের সাথে এরকম কোনো কথা বলবে না, যাতে আমাদের দুজনের কষ্ট হয়। ঠিক আছে, তুই যেমন বলবি আমি তেমনই করব। এবার খুশি? থ্যাংক ইউ আম্মি। এবার কিন্তু নিজের যত্ন নিতে হবে। আয় ভেতরে আয়। এইবারে তোর এই অবস্থায় তোর বাচ্চাকে ভালোভাবে মানুষ করবি, সে কথা ভাবতে হবে। সব ঠিক আছে তো? হ্যাঁ, আল্লাহ দয়ায় সব ঠিক আছে। চা খাবে দিদি? চা খেতে ইচ্ছে করছে না। এবার তো আমার হাতের তৈরি স্পেশাল পেঁয়াজের পকোড়া বানাবো আমার সোনা মেয়ের জন্যে। দাও আমি, হ্যাঁ, এটা আমি রেখে দিচ্ছি। আল্লাহ, পেঁয়াজ তো ঘরে নেই। আরে ওই এই শোন, বাজার থেকে একটু পেঁয়াজ নিয়ে আসবি। চাকর নই আমি, নিজেই আনো। ভীষণ অসভ্যতা তুই। তোর আমি হলেন আমি। না হলে কি করতে? ফুফি হও তাই ছেড়ে দিচ্ছি, না হলে এতক্ষণে না। কিরে, এটা কি ধরনের কথা বলছিস? তুই এক্ষুনি ক্ষমা চা। ক্ষমা করে দাও। তুমি ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, পেঁয়াজ এনে দিবি বাজার থেকে? হ্যাঁ। তোর ওই দোকানে কিছু জিনিস পছন্দ হয়েছিল না? হ্যাঁ। তাহলে সন্ধ্যাবেলা জিজুর সাথে গিয়ে নিয়ে আসবি, আমি টাকা দিয়ে দেব। তোরা ভেতরে যা। আজকে দিদির মেজাজটা খুব ভালো মনে হচ্ছে। কথা বলে নাও, না হলে আমি কথা বলার সময় আটকাবে না। হ্যাঁ বলো। আজ একটু তাড়াতাড়ি বাড়ি আসবে? কেন? কারণ
আম্মি তার আদরের জামাইয়ের জন্য পেঁয়াজ দিয়ে স্পেশাল পকোড়া বানাচ্ছে। মনে হচ্ছে আম্মির শরীরটা আজ ঠিক সুস্থ নেই। চল তাড়াতাড়ি এসো প্লিজ। হ্যাঁ, চলে আসবো। খোদা হাফেজ। খুদা হাফিজ। মিয়া এসে গেছো? হ্যাঁ আম্মি। আরে ওখানে রাখলে কেন, এখানে নিয়ে এসো। হ্যাঁ আম্মি, নিন। আমাকে কি দিচ্ছ? এখানে রাখো না, মাথা খারাপ করে দেবে। আরে অনেক কাজ আছে আমার। বলুন। আরে সোয়েবের সাথে গিয়ে ওর পছন্দ করা জিনিসটা কিনে নিয়ে এসো। ওর যে জিনিসটা পছন্দ হয়েছে সেটা গিয়ে নিয়ে আসবে, আমি টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা। সরো। হ্যাঁ হ্যাঁ। আরে আরে পকোড়া হয়ে গেছে, প্লেটগুলো নিয়ে এসো। এই নাও দিদি। দিদি একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। ওই কাপড়টা দাও তো। আচ্ছা, যদি মমিনার ছেলে হয় তাহলে তোমার গয়নাগুলো ও কাকে দেবে? আয় হায়, ওর গয়না ওর যা মনে হবে তাই করবে। ছেলেকে দেবে না মেয়েকে দেবে, না ফেলে দেবে না বিক্রি করবে, আমার কি? তুমি স্পষ্ট করে বলো তোমার মনের মধ্যে কি চলছে। পরিষ্কার আর সোজা কথা এটা দিদি, যে মায়ের ওই গয়নার উপর আমারও অধিকার আছে, আর তার মধ্যে আমারও অর্ধেক ভাগ চাই। আমার জুতোর নম্বরটা মনে আছে? কানের নিচে একটা দেবো না, সব বুঝতে পারবি। এতদিন যা চলে এসেছে তাই চলবে। এসেছে এখানে কথা বলতে। অধিকার আর প্রয়োজনের বেশি কোনো নিয়ম হয় না দিদি। তুই আমাকে শেখাবি? ঠিক আছে, তোর যা ইচ্ছে তুই তাই কর। দেখো দেখো দিদি, তুমি খুব ভালোভাবে জানো আইনত ওই গয়নার উপর আমারও অধিকার আছে। ভাই, আইনি লড়াই লড়বে আমার সাথে? কেন নয়, ইতিহাস সাক্ষী আছে দিদি, নিজের অধিকারের জন্য খুনোখুনি পর্যন্ত হতে পারে। এখানে তো আমি আইনত নিজের অধিকারের কথা বলছি, এতে ভুল কোথায়? মামু তুমি এটা কি বলছো? চুপ কর মমিনা, যাও গিয়ে আইনি লড়াইয়ের ব্যবস্থা করো। এই গয়নার মধ্যে থেকে যদি একটাও গয়না পেয়েছো না, তাহলে সব গয়না তোমার পায়ের উপরে এনে ফেলবো। যাও, পুলিশকে আনো, গুন্ডাকে আনো, উকিলকে আনো, তোমার যা ক্ষমতা আছে না তুমি সব করে নাও, তুমি যা পারো। গয়না নিয়ে দেখাও। আর শোনো, সকাল হওয়ার আগে তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাবে। আমাকে আর কোনোদিন তোমরা মুখ দেখাবে না, বিশ্বাসঘাতক। চল। বলছি আম্মি, শোয়েবের এই অ্যান্টিক ছুরিটা পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। নিন, পেঁয়াজের পকোড়া খাওয়ান। মমিনা, মমিনা, মমিনা। ইরফান তুমি এসে গেছো? সবে তো চুপচাপ কেন? আর আম্মি এত রেগে আছেন কেন? খাও, যত খুশি খাও, খাও। আম্মি, পকোড়াগুলো পুড়ে গেছে। যেমন তোমার এখন ক্ষমতা তেমনই পকোড়া, চুপচাপ খাও। আম্মি, যেমন তোমার এখন ক্ষমতা তেমনই পকোড়া, চুপচাপ খাও। ইরফান, ইরফান আসলে আজকে বাড়িতে? আমাকে নিয়ে এনার কি সমস্যা? পকোড়ার কথা তুমি বলেছিলে, তোমার কথাতেই আমি তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। হ্যাঁ আমি জানি উনি ওনার পছন্দ মতো জামাই পাননি, কিন্তু প্রতি কথায় অপমান কেন? কে জানে আমার দোষটা কি? ইরফান, এরকম কিচ্ছু না, আম্মি তোমার উপর রেগে নেই। ইরফান, ইরফান, কি বললি তুই আমার আম্মিকে? ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিবি? শোয়েব, এটা কি হচ্ছে কি? আল্লাহ, ছাড়ো আমাকে। কি করছো ওরা দুজন? হ্যালো, এটা কি হচ্ছে কি? আজকে তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আরে একে ঘর থেকে বের করো, বের করে দাও ওকে। এরা সবাই লোভী, আমাকে মেরে ফেলতে চায়। ও আর এই বাড়িতে থাকবে না। ছাড়ো আমাকে। বেরাও এখান থেকে, চলো। ছাড়ো আমাকে চলো, বলছি। বেরো বলছি বাড়ি থেকে, চলো। যাও, বেরো বলছি। বের করে দিয়েছো তো কি হয়েছে?
আমি আবার ফিরে আসবো। এই বুড়িটাকে না আমার আম্মি আব্বুকে বের করে দিবি। শোয়েব, এক্ষুনি বেরো, বেরো। এই শোন, দিদিকে বলে দিস যে আমরা আজকে যাচ্ছি। আচ্ছা মামু। আম্মি, 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 আরে আম্মি, 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 মমিনা, আম্মি, ওঠো, আম্মি, আম্মি, ওঠো, আম্মি। সম্পদ, নারী, সম্মানবোধ, তার মানে টাকা, স্ত্রী আর আত্মসম্মান। কথায় বলে পৃথিবীতে আজ যত অন্যায় বা ক্রাইম হয়েছে বা হচ্ছে তার সূত্রপাত কোথাও না কোথাও এই 3 কারণের সঙ্গে সংযুক্ত। সালমা কি বুঝতে পেরেছিল যে ও ওর ভাই আর ওর পরিবারের সব সদস্য সমেত নিজের মেয়ে মমিনার খেয়াল রাখার জন্য একসঙ্গে হয়েছিল? তাদের মাথায় একটা অদ্ভুত ষড়যন্ত্র ক্রমাগত ঘুরছিল। যদি সময়ে আমাদের আশেপাশে ঘটিত ঘটনাকে আমরা বুঝতে শিখি, তাহলে অনেক অপরাধকে আটকানো যেতে পারে। যেমন সালমার ক্ষেত্রে হয়েছে। সালমার আশেপাশে যেসব ঘটনা ঘটছিল সেগুলোকে ও স্বাভাবিক ঘটনা মনে করে ক্রমাগত এড়িয়ে যাচ্ছিল, কিন্তু আজ চিরদিনের জন্য চুপ হয়ে গেল। এই খুনটা সোহেবই করেছে ইন্সপেক্টর, কারণ ওই হাতাহাতির পর ঘাবড়ে গেছিলাম। তারপরে ভাবলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি জানতাম না যে সোহেব আমার আম্মিকে। মমিনা, শান্ত হও। কি হয়েছিল কালকে? কাল একটু পারিবারিক অশান্তি হয়েছিল। কি বললি তুই আমার আম্মিকে? ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দিবি? শোয়েব, এটা কি হচ্ছে কি? আল্লাহ, ছাড়ো আমাকে। আরে এদেরকে বাড়ি থেকে বের করে দাও। আপনাদের কি বক্তব্য এই ব্যাপারে? ইন্সপেক্টর কাল এই কথায় খুব রাগারাগি হয়ে ইরফান আমার ছেলেকে বাড়ি থেকে বার করে দেয়। এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে। আমরা চুপচাপ দেখেই গেলাম, কিছু করতে পারিনি। আমার ছেলে আমার দিদিকে খুন কেন করবে? তোমরা মিথ্যে বলছো। কাল তোমরাই ওকে ভেতরে ডেকেছো। কাল তোমরা আম্মির সাথে ঝামেলা করছিলে গয়নার জন্য, আর আমার আম্মিকেও মেরে দিয়েছো, আর গয়নাও নিয়ে চলে গেছো। এটা ড্রেনের সামনে পাওয়া গেছে। ইন্সপেক্টর, এটা তো সেই ছুরিটাই যেটা সোহেব নিয়ে কাল আম্মিকে মারার চেষ্টা করেছিল। কি বললি তুই আমার আম্মিকে? তুমি যাও। শোয়েব কোথায়? জানি না ম্যাডাম, আমরা কোনো খবর জানি না। আচ্ছা, যতদিন না এই ম্যাটারটা সলভ হচ্ছে আর শোয়েবকে না পাওয়া পর্যন্ত আপনাদের মধ্যে থেকে কেউ পুলিশকে ইনফর্ম না করে এই শহর ছাড়তে পারবেন না, বুঝলেন? হ্যাঁ। কি হচ্ছে সব জ্যোতি? এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত একটা 16 বছরের ছেলেকে ধরতে পারলে না। যদি বলো তো কেসটা ঈশাকে দিয়ে দিই। না স্যার, আর মাত্র 2 দিন সময় দিন, জাস্ট 2 দিন। ইয়েস স্যার। বর্মা, আগে ম্যাডাম। ফিল্ম লাইনের কাউকে চেনো তুমি? আগে ম্যাডাম। গুড। বর্মা, এটা আমাদের লিস্টের শেষ সোনার দোকান।
যদি এটাতে কাজ না হয় তাহলে খুব চাপে পড়ে যাব। ঠিক আছে ম্যাডাম। চলো। ওয়েলকাম ম্যাম, বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি? ইনি কল্যাণী দেবী, রামপুর এস্টেটের হার হাইনেস। আবার অ্যান্টিক জুয়েলারি দরকার, জয়পুরি স্টাইলের। একদম পেয়ে যাবেন আপনি। দেখান। আসুন ম্যাম। বসুন না ম্যাম। এই দেখুন ম্যাম, মুক্তো দিয়ে কি দারুণ কাজ করা, আর আপনাকে দারুণ মানাবে। হ্যাঁ, দেখতে তো বেশ ভালোই, কিন্তু ডিজাইনটা আমার খুব বেশি ভালো লাগছে না। আমাকে কিছু অ্যান্টিকে দেখান না। আপনি এটা দেখুন, এতে মুক্তো নেই, অ্যান্টিক। এদের কাছে তো অ্যান্টিকের এও নেই। চলো। আরে আরে ম্যাম, কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? দাঁড়ান, এখনো অনেক কিছু আছে দেখানোর জন্য। আপনি বসুন না, বসুন। এই দেখুন, অ্যারেস্ট হিম। অ্যারেস্ট? আপনি কে? ইন্সপেক্টর জ্যোতি তোমার। চলো। আরে ম্যাম, আমার কথা তো শুনুন। আরে ম্যাম, ম্যাম ছেড়ে দিন, তুমি যে ছেড়ে দিন আমাকে। নেকলেসটা দেখাচ্ছিলে সেটা কাউকে খুন করে চুরি করা জিনিস। ম্যাডাম, আমার কথা তো শুনুন, আমি কিচ্ছু জানি না। আরে আমি একজনকে চিনি যে ব্ল্যাক মার্কেট থেকে এসব আমাকে ডেলিভারি করে। ম্যাডাম, আমি বলছি সে কে। বল। হ্যান্ডস আপ। তোমার খেলা এবার শেষ। না ম্যাডাম, আমি শুধু চুরি করা গয়না দালালি করি ব্যাস। এ বলেছিল তোকে বেচতে? না ম্যাডাম। হ্যাঁ? না। তাহলে এ? না। এ নয়, ও নয়, তাহলে কে? তুই ছিলিস? বল। আমি শুধু ওর নামটুকুই জানি। নাম বল এক্ষুনি। ওর নাম হলো ধর্মেশ। নিয়ে যাও একে। চল চল। ধর্মেশ? ইরফান, মমিনা, তুমি? কি দারুণ এই দুলটা। এটা তোমার প্যান্টের পকেট থেকে পেলাম। এটা তোমার প্যান্টের পকেট থেকে পেলাম। আমির শেষ স্মৃতি, সেই জন্য রেখে দিয়েছিলাম।
কিন্তু 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 চুরি করেছি নাকি আমি? তুমি তোতলাচ্ছ। তার মানে তুমি আম্মিকে এখন জেনে গেছো তো? তাহলে হ্যাঁ, আমি আম্মিকে খুন করেছি। উনি আমাদের জীবনটা একেবারে নরক করে দিয়েছিলেন। আমাকে অপমান করে করে কত সহ্য করব, কতক্ষণ সহ্য করব? 8 বছর হয়েছে আমাদের বিয়ের, আর এই 8 বছরে আমি সব রকম ভাবে চেষ্টা করেছি যাতে ওনার মুখ থেকে আমার জন্য দুটো ভালো কথা বেরোয়, কিন্তু আম্মির কাছে আমি তো বিষের মতন ছিলাম। কিন্তু ইরফান, আমি তো তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তাহলে তুমি আমার সাথে এরকম কেন করলে? আমার আম্মি, তার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম, কেন করলে তুমি এরকম? আমি পুলিশকে সবকিছু বলে দেব। পুলিশকে বলবে তুমি? হ্যাঁ, আমি পুলিশকে বলবো। পুলিশকে বলবে তুমি? আমার দোষটা কি ছিল? শুধু এটাই দোষ ছিল না যে আমি ওনার জামাই? যদি আমি ওনার ছেলে হতাম তাহলে তার সঙ্গেও কি এরকমই করতেন উনি? না তো, জামাই হওয়াটা কি দোষের যে যে কেউ যখন খুশি আমাকে অপমান করবে? এই জন্যই কি মানুষ বিয়ে করে? প্রথমে নিজের বউয়ের কথা শুনতে হবে, আর তারপর তার পুরো বংশের। দেখো, আম্মি তো চলে গেছে, কিন্তু আমার তাতে ভালো হয়েছে। এবার আমি ওনার ওই গয়না বেচে আমার বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাব। মলে একটা বড় শোরুম খুলব, আর তোমার আর আমাদের বাচ্চার আর আমাদের লাইফ সেট। ব্যাস, তুমি কোনো গড়বড় করবে না, বুঝেছো? না হলে ম্যাডাম, মনে হচ্ছে বাড়িতে কেউ নেই। চলো। ভেঙে দাও দরজা। এই, দাঁড়াও। নিয়ে যান ইন্সপেক্টর একে। এই আমার আম্মিকে খুন করেছে, এই মেরেছে আমার আম্মিকে। তোমার খেলা এবার শেষ ইরফান। সালমা কুরেশির মার্ডার চার্জে তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। নিয়ে চলো একে। ফ্রাস্ট্রেশন, রাগ, একাকিত্ব, এগুলো এমন যেগুলো আমরা মনের ভেতরে লুকিয়ে রাখি, কিন্তু কোনো না কোনো দিন সহ্য করতে না পেরে সেগুলো মনের বাইরে বেরিয়ে চলে আসে। আর ঠিক যখন সেটা ঘটে, তার পরিণতি ঠিক কি হতে পারে আমরা বুঝে উঠতে পারি না। আমরা যে ডিপ্রেশনের কথা সাধারণত শুনে থাকি, সেটাও নিজের মনের ভেতর লুকিয়ে রাখার জন্যই বাড়াবাড়ি হয়ে থাকে, আর তার ফলস্বরূপ ঠিক কি কি ঘটতে পারে সেটা নিজেরাও বুঝতে পারি না। এজন্য আমি এটাই বলবো, যদি কোনো মানুষের প্রতি আপনার মনে রাগ বা অভিমান থাকে, তাহলে সেগুলোকে মনের ভিতরে লুকিয়ে রাখার বদলে শান্ত মনে সেই মানুষটার সঙ্গে কথা বলুন। কথায় আছে, কথা বললে সমস্যার সমাধান হয়। নিজের মনে চিন্তাধারাকে যদি মনের ভেতর লুকিয়ে রাখেন, তাহলে কোনো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান চাইলে কথা বলুন, আর প্রয়োজন পড়লে ডাক্তারের সাহায্য নিন, কিন্তু কথা অবশ্যই বলুন। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে আপনিও অ্যালার্ট থাকুন। আপনার আশেপাশে ইরফানের মতো কোনো মানুষ নেই তো, যার শান্ত মুখের পিছনে ভেতরে ভেতরে একটা অচেনা চেহারা লুকিয়ে আছে। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ সাবধানে থাকুন, সতর্ক থাকুন, আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।